এবার দেশের রাজনীতির খবরের দিকে নজর রাখা যাক। ব্লক নয়, একেবারে ব্লক ব্লাস্টার স্ট্রোক তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া হাওড়ার ঠিকানায় 2022 সালে নথিবদ্ধ হওয়া এই পার্টির সঙ্গে মিশে যাচ্ছেন তারা। 20 জন বিদ্রোহী সাংসদ তারা স্পিকার ওম বিড়লাকে রবিবার চিঠি জমা দিয়েছেন আর তারা এনডিএর শরিক হতে চেয়েছেন। আমরা বারবার ধরে বলছিলাম যে আস্তিনে কোনো একটা চমকপ্রদ তাস লোকানো রয়েছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অত্যন্ত কনফিডেন্টলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা বারবার ধরে বলছিলেন যে কোনো একটি রাজনৈতিক দলের সংসদীয় পার্টি তারা কখনো একই নামে লোকসভার অভ্যন্তরে দুটি পৃথক দল তৈরি হতে পারে না, দুটি আলাদা ব্লক তৈরি হতে পারে না। তা পার্লামেন্ট বা লোকসভার যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে তার সম্পূর্ণ পরিপন্থী, সম্পূর্ণভাবে সংবিধানের 10th শিডিউলের পরিপন্থী। সেক্ষেত্রে কি করতে হবে না, সম্পূর্ণভাবে আলাদা একটি পার্টির নাম নিয়ে তারা এনডিএতে সামিল হতে পারেন, বা ঠিক রাঘব চাড্ডার যে মডেল অর্থাৎ আম আদমি পার্টি থেকে সরাসরিভাবে তারা বিজেপিতে যোগদান করতে পারেন যদি তাদের কাছে 2/3 সাংসদের নাম্বার থাকে। এক্ষেত্রে যেমন 19 জন, সর্বশেষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা দেখেছি যে 20 জন হয়েছে, সেই 19 জন বা 20 জন অর্থাৎ 2/3কে নিয়ে তারা একটি আলাদা পার্টি গঠন এক্ষেত্রে করলেন। কি সেই পার্টির নাম? সেই পার্টির নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। যে পার্টি 2022 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল, যে পার্টি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমে ভিত্তি রয়েছে বলে দাবি করেছে, স্বাভাবিকভাবেই যখন তারা সম্পূর্ণ আলাদা একটি পার্টির পরিচয় নিয়ে এনডিএতে সামিল হচ্ছেন তখন কোনোভাবেই আর তাদের এই পুরো প্রক্রিয়াটাকে আর চ্যালেঞ্জ করা যাবে না। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে এবং স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। हम मार्च कर रहे हैं नेशनलिस्ट सिटीजन पार्टी। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील नेशनलिस्ट सिटीजन पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এরপর লোকসভা খুলবে 30 জুলাই। তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। একটা বিষয় খেয়াল করেছেন, রাজ্যে বিজেপি জিতেছে কিন্তু তা সত্ত্বেও খবর রোজ রোজ তৃণমূলকে নিয়ে, তৃণমূল একেবারে নজরে রয়েছে। আর এই তৃণমূলের আজকের ঘটনায় বা রবিবারের ঘটনায় একেবারে ঘটনার ঘনঘটা চলছে। আর সেখানেই আপনাদের একটা তথ্য দেব যেটা খুব উল্লেখযোগ্য বিষয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন উপদেষ্টা বা পরামর্শদাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আবার ঋতব্রতর গলাতেও ঠিক একই সুর, তিনিও চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা থাকুন, উপদেষ্টা থাকুন। আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের 42টা আসন আছে। দম্ভের দেওয়ালে বসে বারবার কথাগুলো বলতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার দম্ভের দেওয়ালে কতটা ঘুম ধরেছিল সেটা কি প্রাক্তন মুখ্যমন্ত্রী আদৌ বুঝতে পেরেছিলেন? বর্তমানেও কি তার অবস্থানটা বুঝতে পারছেন? সংসদীয় ও পরিষদীয় দুই দলই মমতাকে চাইছে উপদেষ্টা হিসেবে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক
তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। জলের মতো নিজের আকার বদলে ফেলতে পারা সুদীপ ঋতব্রত সুরটা তুলতে কোনো ভুল করেননি, একদম কাট কপি পেস্ট। বিদ্রোহীরা সংখ্যায় বেশি, মমতার ছবিকে সামনে রেখে তারাই দলকে নিয়ন্ত্রণ করবেন। অভিষেকের নেতৃত্বের জায়গা নেই, তৃণমূল চলবে কালীঘাটের বাইরে থেকে। আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। শুক্রবারে TV9 বাংলা দেখিয়েছিল 19 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সই। রবিবারও দিল্লিতে বিদ্রোহীদের সঙ্গে বৈঠক বিজেপির। আমরা তো আসল তৃণমূল, আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ভোট পেয়ে আপনি লোকসভায় গেলেন আর যাচ্ছেন এখন বিজেপি ঘেঁষা বন্ধু হয়ে বকলমে বিজেপিকে নরেন্দ্র মোদীকে নেতা এনে। তো এটা কি জনগণ তৃণমূলের সঙ্গে তো পরের কথা, আগে তো ভোটার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দেখুন, আমার যা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। আসল কারা আর নকল কারা, উত্তর পেতে এখনো কি অনেকটা পথ যেতে হবে। সভানেত্রী থেকে উপদেষ্টা হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা, সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে কোনো একটি রাজনৈতিক দলের রাজনৈতিক অবস্থান পরিবর্তন একমাত্র সেই দলের চেয়ারপারসন করতে পারেন। আজকে চিফ হুইপকে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, ডেপুটি লিডারকে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু দলের চেয়ারপারসন ইলেকশন কমিশনের নথি অনুযায়ী যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অরূপ চক্রবর্তী তিনি সেই কারণেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার বয়স হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই কারণেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা আমাদের উপদেষ্টা হিসেবে রাখবো, অর্থাৎ কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে যে কিছু করা হচ্ছে এই দাবিটা তারা করছেন না। কেন? তার কারণ এখানে যা যা আবেদন জানানো হবে এবং স্পিকার যা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রত্যেকটা সিদ্ধান্ত আগামী দিনে শীর্ষ আদালতে বা সুপ্রিম কোর্টে সেখানে চ্যালেঞ্জ হতে পারে। রাজনৈতিক ইতিহাস বলে উপদেষ্টা পদটা আসলে অবসরের ওয়ার্ম আপ। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙা গড়ার খেলায় হাতে সংখ্যা কম থাকলেও দমতে নারাজ মমতা অভিষেক শিবির। রবিবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসস্থানে পৌঁছে গেলেন 2 তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ। অভিষেকের সই করা চিঠি তারা স্পিকারের কাছে জমা দিলেন। কি লেখা ওই চিঠিতে? চিঠিতে অভিযোগ করা হয়েছে যে এইভাবে সাংসদদের দল ভাঙানো অসাংবিধানিক। একের পর এক ঘটনার নাটকীয় মোড়। যখন 20 নম্বর আকবর রোড স্পিকার ওম বিড়লার বাড়িতে আমরা অপেক্ষা করছি, যখন ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে খবর আসছে যে কোনো সময় বৈঠক শেষ করে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের দল তারা স্পিকারের বাড়িতে এসে পৌঁছে আজ রবিবার সন্ধ্যেতেই আনুষ্ঠানিকভাবে তাদের যাবতীয় আবেদন জানাবেন, ঠিক সেই সময় হঠাৎ করে এখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তাদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি, এবং যে খবর আমরা পেয়েছি তারা বিনা অ্যাপয়েন্টমেন্টে পৌঁছে গিয়েছিলেন এখানে, এবং তারা তাদের আবেদন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি আগাম স্পিকারের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন। তাদের বক্তব্য, যেভাবে এই সংসদীয় দল ভাঙা হচ্ছে তা সম্পূর্ণভাবে পার্লামেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনসের বিরোধী, সম্পূর্ণভাবে অসংসদীয়, असंवैधानिक। सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। जो भी है, जो महाराष्ट्र में हुआ वो गलत है, उसी को लेकर हम यहाँ आवेदन देने आए थे। वो आवेदन हमने दे दिया है माननीय स्पीकर को, और हमको पूरा विश्वास है कि कानून के अंतर्गत ही जैसा काम करते रहे स्पीकर वैसे करेंगे। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট
বানানো এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে। আমরা লেটার স্পিকারকে লেটার দিয়েছি। আমরা এই মুহূর্তে 20 নম্বর আকবর রোড ওম বিড়লার বাড়িতে যখন দাঁড়িয়ে রয়েছি তখন নজর রাখতে হচ্ছে উল্টো দিকেও 19 নম্বর আকবর রোডে। এই উল্টো দিকের বাসভবন সূর্যকান্ত, অর্থাৎ দেশের প্রধান বিচারপতির বাসভবন। এই 20 নম্বর আকবর রোডে ওম বিড়লা যে সিদ্ধান্ত নেবেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রধান বিচারপতির কাছে বা সুপ্রিম কোর্টে তাকে চ্যালেঞ্জ করে আবেদন জানানো হতে পারে। আর তার যাবতীয় ক্ষেত্র বা রাস্তায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি স্পিকার অফিসে বা স্পিকারের বাসভবনের অফিসে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে সেরে রাখলেন কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। কেন এনসিপিআই এর মতো একটা অজানা দলের সঙ্গে মিশতে হলো তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদদের? কি বলছেন, কি ব্যাখ্যা, কি কৌশল? সুদীপ বন্দ্যোপাধ্যায় TV9 বাংলাকে কি উত্তর দিয়েছেন শুনুন। আপনারা একটা নতুন পার্টির নাম নিয়ে আত্মপ্রকাশ করলেন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নামটা প্রাথমিকভাবে এলো না, এক্ষেত্রে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে দলত্যাগের আওতায় পড়ে যেতে হয়। হঠাৎ করে কোনো দল থেকে সে 2/3 হলেও যদি নিরপেক্ষ আনঅ্যাটাচড মেম্বার থাকে, তাহলে আনঅ্যাটাচড মেম্বার অর্থই হচ্ছে দলত্যাগ আইনে পড়ে যাওয়া। সেই জন্য একটা স্বীকৃত নির্বাচন কমিশনের দ্বারা আঞ্চলিক দল হোক, সর্বভারতীয় দল হোক, তার আশ্রয় নিতে হয়। সেই দলটার একটা এরকম নামে আমরা আশ্রয় নিয়েছি। তাহলে পরবর্তী ক্ষেত্রে মূল যে তৃণমূল কংগ্রেস, সেটার দাবিদার কি আপনারা হবেন? সেটা 20 জুলাই যখন লোকসভা খুলবে, আরেকটি তৃণমূল এসে যখন যুক্ত হবে, তখন একটা সুযোগ থাকবে স্পিকার মহোদয়ের কাছে জানানো যে আমরাও সেই দলের যে 2/3 সদস্য আর একটা ব্লকে বসে আছি, এবং সেই গোটা বিষয়টা আদালতের কাছে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোগো, যাবতীয় কর্তৃত্ব সব কিছুর দাবিদার আপনারা পরবর্তী ক্ষেত্রে হতে পারেন? সেটাই নিয়ম অনুযায়ী আসবে। একটা দলের যদি সমস্ত স্বীকৃতি একটা গোষ্ঠী পেতে চায়, তাহলে তার সব কিছুই তাদের সে দাবির মধ্যে থাকবে। সেগুলো আইনজীবীরা আরও বিস্তারিতভাবে ঠিক করবেন এবং তারা সেভাবে দাবি সনদ রাখবেন। তবে আজকে দলের বিক্ষুব্ধ সাংসদরা তারা এনসিপিআই বলে একটি পার্টির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয় হচ্ছে যে তারা নিজেদের কথার সঙ্গে নিজেরা বেইমানি করে, মুখে যা বলেছিলেন তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাকে ব্যভিচারী, মিথ্যাচারী বলা। ভাবুন, বিয়ের উপহারও এবার হয়ে উঠল রাজনৈতিক তরজার অন্যতম মাধ্যম। কারণ কোন বিশেষণে বিশেষিত করব আমি জানি না, কারণ এই ঘটনা কী কারণে বলছি আপনারা বুঝতেই পারছেন। কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তার বিয়ের উপহার, বিশেষ করে তার স্ত্রীকে দেওয়া নেকলেস ফিরিয়ে দেওয়ার আবেদন, মানে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিবেকের দংশন, বিবেকের তাড়নায় তিনি ফিরিয়ে দিচ্ছেন উল্লেখ করেছেন। শুধু তাই নয়, পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কুর্তা পাজামা দিয়েছিলেন সেটাও ফিরিয়ে দেওয়ার তাগিদ তিনি অনুভব করেছেন, তেমনটা তিনি সেই পোস্টে লিখেছেন। এবং সেই পোস্ট পড়ে তার মা, মানে কাকলি ঘোষ দস্তিদার, তিনি প্রাউড অফ ইউ লিখেছেন। তিনি প্রাউড অফ, মানে গর্বিত তার ছেলে এবং পুত্রবধূকে নিয়ে, সেটাও তিনি উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়। যে কারণে শুরুতেই বললাম যে এই বাজারে, এই ভাঙনের সময় দাঁড়িয়ে, এই তরজার সময় দাঁড়িয়ে এই উপহার ফিরিয়ে দেওয়ার একটা কিন্তু নজির তৈরি হলো। আমি শুভেন্দু অধিকারী পালাবদলের পর থেকেই পথে ঘাটে রোষের মুখে তৃণমূলের ছোট থেকে বড় নেতারা। রাস্তায় বেরোলেই অনেকের দিকেই ছুটে আসছে ডিম। নেতাদের মাথায় ডিম ভাঙছে, ঠিক তখন আরেক দল তৃণমূল নেতা বিদ্রোহী হয়ে দল ভাঙতে উঠে পড়ে লেগেছেন। তৃণমূলের অন্দরের ভাঙন এখন সর্বত্র। পৌরসভা, বিধানসভা পেরিয়ে ভাঙনের ঢেউ পৌঁছে গিয়েছে দেশের সংসদেও। ভাঙন যত বাড়ছে ততই সুর চড়াচ্ছেন বিরোধীরা, বাড়ছে তিক্ততাও। এবারে সেই তিক্ততার ছবি উঠে এলো সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্রের সোশ্যাল মিডিয়া পোস্টে। বৈদ্যনাথ ঘোষ তার পোস্টে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিয়ের উপহারও ফেরাচ্ছেন তিনি। জানিয়েছেন,
তার স্ত্রীকে মমতার দেওয়া সোনার নেকলেস তিনি ফিরিয়ে দিচ্ছেন। এমনকি পুজোয় মমতার দেওয়া কুর্তা পাজামাও ফেরানোর কথা ঘোষণা করেছেন। তার মতে বর্তমান পরিস্থিতিতে এমনটা করায় তিনি ঠিক মনে করছেন। কিছুক্ষণ পরই বৈদ্যনাথের এই সিদ্ধান্তে শিলমোহর দেন মা কাকলি ঘোষ দস্তিদার। ছেলে ও বৌমার সিদ্ধান্তে গর্বিত বলে সোশ্যাল মিডিয়ায় লিখেও দেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ। কাকলি গর্বিত হলেও রাজনীতির লড়াইয়ে বিয়ের উপহার ফেরানো নিয়ে হতবাক অনেকেই। উপহার ফেরত দেওয়া একটা বিস্ময়কর একটা ব্যাপার, কিন্তু তৃণমূলের নানাবিধ আচরণ সেগুলো তো জনসমাজে সত্যিই বিস্ময়কর। তাদের অন্যায়, তাদের চুরি, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক, একে অপরকে দোষ দেওয়া, একে অন্যকে অস্বীকার করা, এই পুরোটাই একটা বিস্ময়কর প্রসেস। এটা তৃণমূলীয় পদ্ধতি। লোকসভায় তৃণমূল সাংসদদের একাংশ বিজেপির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া নিয়ে রাজধানীর রাজনীতি তোলপাড়। যে নাটকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র কাকলি ঘোষ দস্তিদার, ফলে বেশ কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তিক্ততাটা বাড়ছিল। সৌজন্য কিসের জন্য? আমরা ছেড়ে যাচ্ছি তাতে সৌজন্য হয় নাকি? তাতে তো রাগ হয়। সুতরাং আমি তো এক্সপেক্ট করছি যেরকম গালি দিচ্ছে ওনার একদম খুব কাছের একজন গালি দিচ্ছে, কাছে দুজন গালি দিচ্ছে, গালি আমি তো গালি এক্সপেক্ট করছি। তিক্ততার সেই প্রত্যাশাটাই হয়তো পূরণ হলো বিয়ের উপহার ফেরতের মধ্যে দিয়ে। খেতাব ফিরিয়ে প্রতিবাদ এই বাংলা বারবার দেখেছে। এবার সাক্ষী হলো বিয়ের উপহার ফেরতের। ক্ষুদ্র দলীয় লড়াই যে ব্যক্তিগত সম্পর্ককে কতটা তিক্ত করে দিতে পারে, বিয়ের উপহার ফেরত তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠকে যোগ দিতে সায়নী ঘোষ তিনিও দিল্লি পৌঁছে গেছেন। তবে এবার আর মাস্ক বা কালো চশমা পরে নয়, একেবারে খোলাখুলি। এখন প্রশ্ন হচ্ছে, এই কয়েকদিন আগে পর্যন্ত যে সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করতেন, তিনি হঠাৎ শিবির বদল করলেন কেন? ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, ও খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না 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 যেতে দেব না, তাই রেদমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না, তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। কে কাকে ছাড়ছে? আপাতত ছাড়াছাড়ির তালিকায় যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তৃণমূলের আস্থাভাজন তারকা সাংসদ সায়নী ঘোষ। উল্কার মতো উত্থান, একদিকে অভিষেকের মতো ঝাঁ চকচকে ইমেজ, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ। একসঙ্গে মমতা অভিষেকের কৃপা, এভাবে আর কোন তারকাই বা পেয়েছেন? ফলও মিলেছিল হাতে নাতে। একসময় বিরোধী মঞ্চে থাকা সায়নীকে লোকসভায় পাঠিয়েছিল তাঁর দল, সঙ্গে সংগঠনের গুরু দায়িত্ব। সেই সায়নী এবার তৃণমূলের বিরুদ্ধ ব্লকে। অনুকরণ করা নীলপাড়ের সাদা শাড়ি আর হাওয়াই চপ্পল ছেড়ে সোজা টি শার্ট আর জিন্স, সঙ্গে মেঘে ঢাকা তারা, মুখে ঢাকা মাস্ক। সায়নী ঘোষ বড় নাম না, সায়নী ঘোষকে বড় করা হয়েছিল। ইটস নট এ বড় নাম, নিজস্ব কোনো ক্যালিবার নেই। দিদিকে ফলো করতো সব জায়গায়, আমরা দেখেওছেন সে সময়। সেও যদি চলে যায়, চলে গেছে, তাতে কিচ্ছু এসে যাবে না। 2011 থেকে তৃণমূলে গুরুত্ব পাওয়া শুরু। টিএমসিপি সভানেত্রী। 2024 লোকসভায় যাদবপুরের টিকিট, ভোটে জিতে সাংসদ সায়নী ঘোষ। ভোটের পরেও দলের হয়ে সওয়াল, কিন্তু গত 2 সপ্তাহ ধরে সায়নী চুপ ছিলেন। সূত্রের খবর, দিল্লিতে বসেই কাকলি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে গোপনে বৈঠক। পরাজয়ের পর শুরুতে দলের হয়ে ব্যাট চালালেও আচমকা উধাও হয়ে যান। সূত্রের খবর ছিল, কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে তড়িঘড়ি জুড়ে যান দিল্লিতে বসেই। দিল্লি থেকে চুপি চুপি ফিরলেও মুখ খুলছিলেন না, কিন্তু প্রকাশ হওয়া বিক্ষুব্ধদের চিঠিতে সইতেই পোল খুলে গেল। এই গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো মাথায় বসিয়ে দিতে হবে, আর যারা সংগঠনটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে করেন তখন তাকে ফোনেও পাবেন না। শাখা সংগঠনের প্রধান, তো তাকে তো যুব সংগঠনের কর্মীরা খুঁজতেই পারেন। যদি তারা তার অবস্থান জানতে চেয়ে থাকেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন, তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আমি তো মুখ ঢাকছি না, আমি মদন মিত্র, মুখ ঢাকতে হচ্ছে কেন? তারকাদের মাথায় তুলে কতটা ভুল হয়েছিল বিপদের দিনে বুঝিয়ে দিচ্ছেন টিকিট পাওয়া তারকারাই। দেবের মতো তারকারা দিনের আলোতেই পাল্টি খেয়েছেন। ওদিকে সায়নীরা মুখ লুকিয়েও বিপক্ষে। সময় লাগলো কতটা? হিসেব বলছে 1 মাসেরও কম।
যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল। গদ্দারকে পশ্চিমবাংলার মানুষ কখনো জায়গা দেবে না। সায়নী ঘোষ তো যাদবপুরের এখনো ভূগোল জানে না। যাদবপুরে এত কিছু হচ্ছে, তিনি যাদবপুরের সাংসদ, দেখা যাচ্ছে না। আমরা প্রত্যেকদিন বুলডোজারের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছি, সামনে দাঁড়িয়ে। তারা বেসিক্যালি বিজেপি বিরোধী লড়াইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলো। दिस इज नॉट द वे। मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहते हैं? अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। সইকাণ্ডে সিআইডির নজরে আগেই ছিলেন মদন মিত্র, এবার অ্যাকশনে ইডি। সৌজন্যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা। এই শনিবার 8টি জায়গায় অপারেশনের নামে ইডি। এই 8টি জায়গার মধ্যে মদন মিত্রর ভবানীপুরের বাড়ি, জোকার ফ্ল্যাট, দক্ষিণেশ্বরের ফ্ল্যাটও কিন্তু ছিল। এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর নাম উঠে আসতেই জোর অ্যাকশনে নেমেছে ইডি। আমায় জিজ্ঞেস করেছে যে আপনার এটা আপনার সই কিনা, আপনার সই কিনা না, আপনি এই নোটিশটা খালি রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। না না, আমাকে একটা নোটিশ দিয়ে চলে যাচ্ছে, 1.5 মিনিট। সই জালিয়াতি কাণ্ডে সিআইডি মদন মিত্রের বাড়ি গিয়েছিল শুক্রবার। রাজ্যের গোয়েন্দাদের ওই হানা দেওয়াটা যদি সিনেমার ট্রেলার হয়, তাহলে শনিবার সিনেমাটা শুরু করে দিল ইডি, যাকে বলাই যায় অপারেশন মদন। শনিবার সকাল থেকেই মদন মিত্রের বাড়ি আর দফতর সহ প্রায় 8টি জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা, যার মধ্যে ছিল তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ভবানীপুর ও দক্ষিণেশ্বরের বাড়ির ঠিকানা। জোকায় মদন মিত্রের পুরনো ফ্ল্যাটেও হানা দেয় ইডির গোয়েন্দারা। সবকটি জায়গাতেই ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের এই অ্যাকশন পুরো নিয়োগ দুর্নীতির মামলায়। बीजेपी यह तरीका अपनाता है, संभवतः मदन मित्रा की उनको आवश्यकता पड़ गई है। इनको सरकार चलाने से मतलब नहीं है, यही सब चीजें करते रहेंगे, यही सब न्यूज में चलता रहेगा। पेट्रोल डीजल के दाम आसमान छू रहे हैं, एलपीजी आसमान छू रही है, कोई उसके विषय बात नहीं करेगा। মারছে কম, ছুট করাচ্ছে বেশি। সবাই জানে তাদের দুর্নীতি কথা, কিন্তু জানে না সিআইডি, জানে না সিবিআই, জানে না ইডি। গ্রেপ্তার করো। ছিলেও জেলে, দুর্নীতি করেওছেন এবং করেও চলেছিলেন। যদি কাউন্সিলর পঞ্চায়েত লিডারদের হবে, তো এই বড় বড় বিধায়ক মন্ত্রীদের কেন হবে? সূত্রের খবর, অয়নশীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে ইডির অপারেশন মদন। 2023 সালের 20 মার্চ পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয় অয়নশীলকে। অয়নশীল ও তার সংস্থার বিরুদ্ধে রাজ্যের 7টি পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। 7টি পুরসভার মধ্যে রয়েছে কামারহাটি পুরসভাও। সেখানে বিধায়ক হিসেবে মদন মিত্রের ভূমিকার কথা জানতে পেরেছে ইডি। এমনকি নিয়োগের বিনিময়ে নগদ, এমনকি সোনার গয়না নেওয়ারও অভিযোগ রয়েছে মদন মিত্রের বিরুদ্ধে। আমি মনে করি ইডি যে এসছে, এদের কোনো দোষ নেই। এরা একটা পার্ট অফ এ সিস্টেম, কিন্তু এই ইডি পাঠিয়ে যারা পেছন থেকে অলকাটি নাড়ছে, তাদের কাছে আমার বক্তব্য যে মুখে এক কাজে এক, পাপ কিন্তু বাপকেও ছাড়ে। আমি নির্দোষ, আমি যে কোনো জায়গায় প্রমাণ দিতে রাজি আছি, এবং আমি ওদের বলেছি আমি যাচ্ছি কামারহাটি পুলিশে, আমার সামনে একজনকে দাঁড় করিয়ে বলুন যে আপনি আমার থেকে থাকবেন। I think it is a political vendetta and it can only be done by the ruling party because they are in power. 2011 রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে দুবার দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন মদন মিত্র। তিনি একমাত্র নেতা যিনি সারদা কেলেঙ্কারি ও নারদকাণ্ড দুটি মামলাতেই গ্রেফতার হয়েছেন। এবার সেই মদন মিত্রের নামই জুড়ে গেল রাজ্যের পুরো নিয়োগ মামলাতেও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবারে বিস্ফোরক অভিযোগ করছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। জেটিতেও দুর্নীতি, সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। এমনকি এই দুর্নীতির সঙ্গে ডায়মন্ড হারবার মডেলকেও মিলিয়ে দিয়েছেন। দেখুন একবার। अरे ट्रांसपोर्ट डिपार्टमेंट में पीएफ का कितना बड़ा चोरी है, आपको आइडिया नहीं है। वर्ल्ड बैंक रुपया दिया है जेटी बनाने के लिए गांव में, वो नदी के किनारे जो गांव है, जिस जेटी को बनाने में 20 लाख लगेगा, 1.5 करोड़ रुपया उसका बिल बना है और टूट भी गया। বিগত সরকারের আমলে বড় দুর্নীতির অভিযোগ পরিবহন মন্ত্রীর। ডায়মন্ড হারবারে জেটি বানানোর নাম করে কোটি টাকার দুর্নীতির অভিযোগ।
এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারের একেবারে কুকুড়াহাটি জেটি ঘাটে। গ্যাংওয়ের একদম পরেই কিন্তু পল্টন রয়েছে এবং যে পল্টনে এসে ভ্যাসেলগুলো দাঁড়ায়, তারপরে গ্যাংওয়ের উপর দিয়ে হেঁটে যাত্রীরা উঠে আসে। ডায়মন্ড হারবারে 2020 সালের মে মাসে এই জেটি ঘাট ভেঙে গেছিলো ঘূর্ণিঝড়ে, এবং সেটাকে নতুন করে তৈরি করা হয়, একেবারে সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। 20 থেকে 50 লাখ টাকার মতো কাজ হতে পারে, কিন্তু আমি যতটা শুনেছি 1.5 কোটি টাকা বিল করেছে। এখানে কোনো একটা না আছে টয়লেট, না একটা জলের ব্যবস্থা আছে। আমরা মনে হয় 1.5 কোটি টাকা প্রজেক্টে কী হতে পারে? শুধু টাইলস বসিয়েছে আর পাঞ্চিং মেশিন। লোহার 2টো ব্যারিকেড রয়েছে, ওপরে ছাউনি পর্যন্ত নেই, ছাউনিটাও কিন্তু লাগানো হয়নি। এরকম জেঠি আছে আমাদের, কুমড়াহাটির জেঠি আছে, ডায়মন্ড হারবারের জেঠি আছে, রায়চকের জেঠি আছে, নূরপুরের জেঠি তো আগেই জানেন ভেঙে গেছে। 1 বছরের মাথায় জেঠি হাওয়া হয়ে গেছে, উধাও হয়ে গেছে জেঠি। দুর্নীতির লক্ষ্যভেদ অর্জুনের, সেখানে নিশানায় ডায়মন্ড হারবার মডেল। मैंने अभी FIR करने के लिए ऑर्डर दिया है, वो सब डायमंड हार्बर। अब मैक्सिमम जट्टी बनाने वाले जो लोग हैं सब डायमंड हार्बर के लोग हैं। डायमंड हार्बर मॉडल पूरा बंगाल में जट्टी बना रहा है, सोच लीजिए। বোঝো কাণ্ড, বাংলা জুড়ে জেটি বানাচ্ছে ডায়মন্ড হারবার মডেল। 15 বছর সরকারে আমি 3.5 বছর মন্ত্রী ছিলাম, ঠিক আছে। আমার সময়ও যে কাজকর্ম হয়েছে সবটাই প্রকৃত টেন্ডার ডেকে নিয়মের মধ্যে দিয়েই করতে বলা হয়েছিল। কোথাও যাতে অনিয়ম না থাকে অফিসারদের সেভাবেই নির্দেশ দেওয়া ছিল। 20 লাখ টাকার বদলে 1.5 কোটি টাকা দেখিয়েছে। আরে সে তো 20 লাখ টাকার কাজ করেছে, অন্তত দৃশ্যমানতা আছে। মমতা ব্যানার্জি তো 1100 কোটি টাকা খরচা করে একটা ব্রিজ বানিয়েছে, যেটাকে দেখাই পাওয়া যায়নি, খুঁজেই পাওয়া যায়নি। তার কি হবে? কিন্তু অভিযোগ মানেই সত্যতা আছে বা না আছে এটা তো বলা যাবে না, এটা তো তদন্ত সাপেক্ষ। তো ওনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমার যেটুকু আমি যতদিন ছিলাম যেটুকু সহযোগিতা করে আমি নিশ্চয়ই করব। ডায়মন্ড হারবারের জেটি দুর্নীতিতে FIR এর নির্দেশ পরিবহন মন্ত্রীর, কিন্তু এখানেই শেষ হবে? মন্ত্রীর দাবি বিগত সরকারের আমলে নাকি ঠকবাজতে गांव उजाड़। बंगाल सरकार विगत सरकार का स्कीम यदि खोजोगे तो खुद एक बड़ा स्कीम हो जाएगा। उसका स्कीम खोजते खोजते इतना हजारों करोड़ रुपया का घपला हुआ है ना। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ডবল ইঞ্জিনে ভর করে ছুটতে শুরু করেছে রাজ্য। পুরনো সমস্ত গ্লানি ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই দুরন্ত গতি। এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে শিল্পের জন্য দরকার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা, আর সেদিকেই মন দিয়েছে নতুন সরকার। যা খবর আমরা পাচ্ছি যে মেট্রোর পর এবার হুগলি নদীর নিচে তৈরি হতে চলেছে টানেল, জুড়ে যাবে কলকাতা বন্দর ও আলমপুর। এই ছবিটা রোজকার কলকাতা বন্দর এলাকায় নিত্যদিনের ট্রাফিক জ্যামে শুধু জনতার জীবনই আটকে থাকে না, গতি আটকে যায় ব্যবসা বাণিজ্যের। বন্দর আর জাতীয় সড়ককে এবার এক সূত্রে বাঁধতে নতুন পরিকল্পনা রাজ্য সরকারের। প্রশাসনিক রিভিউ মিটিংয়ে কলকাতার মেয়রও তুলেছিলেন, অনেক বিধায়কও তুলেছিলেন আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাক্রস হুগলি। এটা মূলত NH এর কাজ, কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট বা শিপিং ডিপার্টমেন্ট NOC দিতে রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই কথাই খুলে দিয়েছে নতুন সম্ভাবনার একটা দরজা। কলকাতা বন্দরে চাপ কমাতে আর বাণিজ্যে গতি আনতে বিশেষ ভাবনা রাজ্য সরকারের। কলকাতা বন্দর থেকে আলমপুর পর্যন্ত রিভার টানেল করার ভাবনা রাজ্যের। একসময় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে জমি চেয়েও পাওয়া যায়নি, যার ফলে গোটা প্রকল্প থমকে যায়। পরবর্তী সময় যেহেতু রাজ্য সরকারের এই মুহূর্তে আর জমি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেটুকুনি খবর আসছে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই আর্থিক যে কাজটি সেটি সেরে ফেলেছেন, সেই রিপোর্ট তৈরি হয়ে গেছে। বাকি জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছেন। এই সমস্ত রিপোর্ট একত্রিত হলে আর কোনো সমস্যা হবে না, কাজ শুরু করা সম্ভব হবে। প্রকল্পের মোট দৈর্ঘ্য 15.7 কিলোমিটার। মাটির নিচে টানেলের মোট দৈর্ঘ্য 8.5 কিলোমিটার। হুগলি নদীর নিচে 4.5 কিলোমিটার টানেল, 3.5 কিলোমিটার এলিভেটেড করিডর। প্রকল্পে জুড়বে কলকাতা বন্দর আর 16 নম্বর জাতীয় সড়ক। বন্দর আর জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে হবে এই প্রকল্পের কাজ। প্রকল্পের জন্য বরাদ্দ 11,000 কোটি টাকা। বর্তমানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে যাতায়াতের জন্য পণ্যবাহী গাড়িগুলোকে দ্বিতীয় হুগলি সেতুর ওপর নির্ভরশীল থাকতে হয়। এই প্রকল্পের কাজ শেষ হলে রোজকার যানজট এড়িয়ে যাতায়াত করবে পণ্যবাহী গাড়ি, পাশাপাশি যানজট কমবে রাস্তার। শিল্প আর বাণিজ্যে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই পরিকাঠামোর।
এই টানেল রাজ্যের শিল্প আর বিনিয়োগের সম্ভাবনায় আরও গতি দেবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। বালি চুরি, কয়লা চুরি, নিয়োগ দুর্নীতিতে সেক্ষেত্রেও একটা চুরির ভূমিকা, বারবার করে চুরির কথাই এতগুলো বছর ধরে শুনে এসেছে রাজ্যবাসী। কিন্তু এবারে যেটা চুরির কথা শোনা যাচ্ছে তাতে তো একেবারে তাজ্জব হতে হয়। সুন্দরবন, ঠিকই শুনছেন, সুন্দরবন। যে সময় আমরা একটা সময় দেখি যে এই সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগ সব থেকে বেশি থাকে, আর সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়ায় কারা? ম্যানগ্রোভ। আর এই সুন্দরবনের ম্যানগ্রোভ, এই সমস্ত কিছুকে নিয়ে এবারে চুরির অভিযোগ উঠে আসতেই সরগরম হয়ে উঠল। দেখুন একবার। সুন্দরবনের ফুসফুস ম্যানগ্রোভের জঙ্গল, তার পাশেই গড়ে উঠেছে বসত বাড়ি। একটি দুটি নয়, চমকে উঠবেন যখন দেখবেন ম্যানগ্রোভ জঙ্গল সাফ করে গড়ে উঠেছে একটা আস্ত কলোনি। ক্যানিং মাতলা ব্রিজে যাওয়ার রাস্তায় ডান হাতে ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরাট করে তৈরি হয়েছে নেতাজি পল্লী। এলাকায় কান পাততেই জানা গেল সুন্দরবনের এই মাটি বিক্রির পিছনে রয়েছে মা মাটি মানুষের দল তৃণমূল। প্রথমে ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি হয়েছিল ভেরি, তারপর সেই ভেরির পাশেই তৈরি করে নেওয়া হয়েছে জমির প্লট। কিভাবে সেই ভেরি দখল করে ভেরির পাশে অবৈধভাবে বালি ভরাট করে তৃণমূল নেতারা তারা কিন্তু জায়গা বিক্রি করেছে এবং এখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে একের পর এক জায়গা কিন্তু এখানে বিক্রি হয়েছে। ছোট ছোট প্লট করে কিন্তু এই নদীর চরকে তারা কিন্তু বিক্রি করেছে। মাতলার চরের জমি পেতে তৃণমূল নেতাদের হাতে কেউ দিয়েছেন 2 লক্ষ, কেউ 4 লক্ষ, আবার কেউ 5 লক্ষ টাকা। এই জায়গাটা আমার জায়গা। সুভাষ কুন্ড কাছে কিনেছিল। সুভাষ কুন্ড কে? সুভাষ কুন্ড তৃণমূল নেতা একটা। কত টাকা দিয়েছিল? 2,05,000 টাকা দিয়েছিল। জায়গা হচ্ছে 25 ফুট এড়ো আর 35 ফুট লম্বা। কার থেকে কিনলে? হ্যাঁ, কার থেকে কিনলে? কার থেকে কিনলাম মানে ওই শিলা দায়িত্ব। ওকে, উনি কে? প্রধান। কত টাকা দিলেন? ওই 2 লাখ টাকা দিয়েছি। গরিব অসহায় মানুষগুলো শাসক দলের নেতাদের কথায় ভরসা করেই নদীর চরে ঘর বেঁধেছেন। তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে প্রান্তিক সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের প্যাড। তাতে অবশ্য টাকা নেওয়ার কোনো উল্লেখ নেই। দলিল দিয়েছে? ওই প্যাডে আটা লিখে দিয়েছে প্রধানের প্যাডে। হ্যাঁ, দেখান না প্যাডটা একটু। ক্লাবের লেটার হেডে লিখেই নাকি নদীর চর বিক্রি হয়ে গিয়েছে। জালিয়াতির সেই কাগজে বড় বড় অক্ষরে সই রয়েছে ক্লাবের সম্পাদক ও এলাকার সক্রিয় তৃণমূল কর্মী তপন জানার। গ্রামবাসীদের অভিযোগ থেকে স্পষ্ট, নদীর চর বিক্রির চক্র একদিকে যেমন গরিবদের সর্বস্ব লুট করেছে, তেমনি তাদের হাতে লুট হয়েছে সুন্দরবনের ফুসফুস তথা বাংলার প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী ম্যানগ্রোভ জঙ্গল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মাতলা নদীর পার, সেখানে পরিবেশ বিধিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছিল। খুব স্বাভাবিকভাবে সেখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকতেন। কিন্তু রাজ্যে পালা বদলের পর প্রশাসন কতটা কড়া আপনারা এর আগে বেশ কিছু নিদর্শন দেখেছেন। এবং এক্ষেত্রে মানে মাতলা নদীর পারে পরিবেশ বিধি না মেনে যে সমস্ত বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠেছিল তাদের কাছে মহকুমা শাসকের তরফ থেকে অনিয়মের অভিযোগ তুলে একটা নোটিশ গিয়েছে। ফলে বুঝতেই পারছেন এই মুহূর্তে সেখানে যে বৃদ্ধ বৃদ্ধারা থাকতেন তারা এক প্রকার বিপাকে পড়েছেন। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠে যে নিয়ম কারা ভাঙলো আর কাদের সেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোথায় যাব আমরা? কোথায় যাব? আমাদের তো কোথায় যাব? আমরা কোথায় যাব? ভগবান মানুষ। আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার নেই। চোখে জল নিয়ে কাতর আবেদন করছেন যারা, তারা অসহায়, যাদের আশ্রয় বলতে এই চাঁদমণি দাস বৃদ্ধাশ্রম। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ব্যক্তিগত বৃদ্ধাশ্রম। জনা 20 বৃদ্ধ বৃদ্ধার আশ্রয়স্থল। কেউ সোদপুরে থাকতেন, কেউ দমদমে, তো আবার কেউ ক্যানিংয়ের প্রান্তিক কোনো গ্রামে। বিনা পয়সায় মাথা গোজার ঠাঁই, খাওয়া দাওয়া থেকে পর্যাপ্ত চিকিৎসা, সবটাই মিলত ওই বৃদ্ধাশ্রমে। হাসি মুখে ছিলেন প্রবীণ নাগরিকেরা। কিন্তু আচমকাই বিনা মেঘে বজ্রপাত। তৃণমূলের ভরাডুবি, তার থেকেও বড় হয়ে উঠল বিগত শাসক দলের নেতা মন্ত্রীদের একের পর এক দুর্নীতির অভিযোগ। কারো বিরুদ্ধে নদী বুঝিয়ে রিসর্ট বানানোর অভিযোগ, কারো বিরুদ্ধে কোটি কোটি টাকার তোলা নেওয়ার অভিযোগ, কারো নামে আবার উৎসবের নামে দুর্গাপুজোটাই বেচে দেওয়ার অভিযোগ। একের পর এক যেমন ধরা পড়েছেন তেমনই চলছে ডিম থেরাপিও। কথায় বলে ঝুড়ির একটা পচা আম বাকি আমগুলোকেও পচিয়ে দেয়। বিজেপির অভিযোগ তৃণমূলের ঝুড়ি ভর্তি পচাই পচা।
তাহলে কি পরেশরামের এই বৃদ্ধাশ্রমেও দুর্নীতির বীজ? বিজেপি অভিযোগ তুলে প্রশাসনকে চিঠি দিয়েছে। উঠছে মাতলার চর বোঝানোর অভিযোগ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বৃদ্ধ বৃদ্ধারা, কারণ তাদের আর কোথাও যাওয়ার নেই। এখানে কতদিন আছেন আপনি? আমি 3 বছর। 3 বছরের বেশি আছেন। কোথায় বাড়ি আপনার? দমদম ক্যান্টনমেন্ট। ডাক্তার আসে এখানে? ডাক্তার আসে, কিন্তু এই 2 মাসে তো আসছে। আচ্ছা আচ্ছা, মানে ভোটের পরে, তাই তো? ভোটের পরে। না কেন ভাঙবে? আমরা তো এখানে এসছি থাকতে, আমাদের তো কেউ নাই দেখার সাথে, আমাদের কেউ নাই, তাই জন্যই তো এখানে এসছি আমরা থাকতে। সরকারের কাছে কি চাইবেন? বলবো আমরা এখানেই থাকবো। এখানে সঠিক পরিষেবা পান? খাওয়া দাওয়া, ওষুধপত্র? এখানে সব কিছু খুব ভালোবাসে। আমরা কোথায় যাব? আমাদের তো কোথায় যাব? বৃদ্ধাশ্রমের আড়ালে কারচুপি অথবা কারচুপিহীন বৃদ্ধাশ্রম, কোনটা ঠিক? বিচারের ভার প্রশাসনের কাঁধে। অভিযোগ ওঠার পর চিঠি পৌঁছেছে বৃদ্ধাশ্রমে। প্রশাসন দেখবে সবটা। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক বলছেন সব নথি ঠিকঠাক আছে। হঠাৎ করে এই 4 তারিখের পরে 1 মাস হলো, আজকে এত বড় একটা অন্যায়, এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। কিন্তু ওদের মনে ঝড় বইছে। যদি কিছু অনৈতিক বের হয়, যদি শেষ ঠিকানাটাও চলে যায়, জীবনের শেষ প্রান্তে ফের একবার সব হারানোর কান্না সেই সহনাগরিকদের বইতে হবে নাকি? সেখানে বাবা মারা কাঁদছেন এবং তারা জড়িয়ে ধরে একটা কাতর আর্জি, আমাদেরকে অনাথ করে দেবেন না। তো এই সরকার তাদেরকে অনাথ করবে কিনা সেই প্রশ্ন থাকলো। কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের তো কোথায় যাব? আমরা কোথায় যাব? পিছিয়ে থেকেও এগিয়ে যাওয়ার নজির। নিত্যদিন যাদের কপালে জোটে তাচ্ছিল্য, অবজ্ঞা, তারাই আজ ত্রাতার ভূমিকায়। ঝড়ে যাদের বাড়ি ঘর সব উড়ে গিয়েছে জলপাইগুড়িতে, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেখানকার বৃহন্নলরা, যেটা বললাম ত্রাতার ভূমিকায়। তাই সুখবরে আজ প্রধান চরিত্রে এই পিপাসারা। তারা বঞ্চিত, তারা অবহেলিত, সমাজে আলাদা করে কোনো বিশেষ সুযোগও নেই তাদের জন্য। তারা তৃতীয় লিঙ্গ, এটাই তাদের অপরাধ। পরের অনুগ্রহে যাদের দিন কাটে, তাদের বুকের ভিতর এত বড় হৃদয় লুকিয়েছিল তা কে জানত? যা চাক্ষুষ করলেন জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তরা। পাঁচ মিনিটের ঝড়ে তছনছ এলাকা। 21শে মে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট এবং বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কিছু অংশের উপর দিয়ে বয়ে যায় বিধ্বংসী ঝড়। শতাধিক বাড়ি ধূলিসাৎ, কয়েকশো লাইটের পোল ভেঙে পড়ে, ছোট বড় মিলিয়ে 1000-5 গাছ ভেঙে পড়ে। ঘরে কি ক্ষতি হয়েছে তোমার? হ্যাঁ, কাঁদছো কেন? কিচ্ছু নাই ঘরে? কটা ঘর? একটা ঘরের মধ্যেই থাকি। হ্যাঁ, সেই ঘরটা না, ওইটাই বাহিরে গোটা ভর্তি। তোমরা ফ্যামিলিতে কয়জন? 4 জন, 2 মেয়ে আর স্বামী স্ত্রী। রোজকার মতোই জলপাইগুড়ি শহরে ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বৃহন্নলারা। কিন্তু নিজেদের খাবারের খোঁজ করতে গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনাহারের কথা জানতে পারেন তারা। সরাসরি খবর পৌঁছয় তাদের গুরু মায়ের কাছে। গুরুমা সকলের পিপাসা মাসি। সংগঠনের কাজে পাটনায় থাকলেও তার কথা মতো ত্রাণ নিয়ে গ্রামে পৌঁছে যায় বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা। ভিক্ষের টাকায় যাদের দিন গুজরান হয়, তারাই এবার ত্রাতার ভূমিকায়। মণ্ডলঘাটে এখানে অনেক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। তা সেটা শুনে আমাদের যিনি গুরুমা আছে পিপাসা হিজড়া, উনি তো এখানে নেই, উনি আমাদের সম্মেলন পাটনায় গিয়েছে, তো উনি এই খবরটা পায়। তো তোমরা কি দিচ্ছ? আমরা দিচ্ছি চাল, ডাল, তেল, চিনি, আলু, সোয়াবিন, মানে যেটা আমাদের সব থেকে বেশি দরকার, যে চাল ডাল। একটু চাল থাকলে নিশ্চয় একটু ভাত খেতে পারবে মানুষ। তার সাথে যতটুকু আমাদের জুটেছে আমরা ততটুকু মিলিয়ে আমাদের এখানে দিচ্ছি। হিজড়ে বলে সমাজ যাদের তাচ্ছিল্য করে,
আজ তাদের জন্য একটু হলেও হাসি ফুটল অসহায় মানুষগুলোর মুখে। খুব ভালো থাক, ভালো থাক বাবা, ভালো থাক। হ্যাঁ, আমি খুশি আছি। শুধুমাত্র এই মানুষগুলো নয়, যেখানেই অসহায় গরিবের সাহায্যের প্রয়োজন হয় সেখানেই দেবদূতের মতো পৌঁছানোর চেষ্টা করেন এই বঞ্চিতরাই। সে কারণেই TV9-এর নক্ষত্র বারবার জ্বলে ওঠে অন্ধকারে আলোর দিশা দেখাতে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।